হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেগোনিয়া একাডেমি। বেগোনিয়া একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো তোমাদের ইতিমধ্যে বহু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে তোমরা সময় অতিবাহিত করছো, তার কারণ তোমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এমন এমন কিছু কথা শুনছো যেখানে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডিকে টার্গেট করে, যেটা কিনা তোমাদের মনে হয়েছে যে এই কাট অফ কি আদৌ ক্লিয়ার করতে আমি পারবো, নাকি সত্যিই কাট অফ 60 আউট অফ 60 বা 40 আউট অফ 40 যাবে। বা অনেকের মনে এই রকমের দ্বিধাদ্বন্দ্ব চলছে, বা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফ্রেন্ড সার্কেল থেকে বলো, বা বিভিন্ন ইউটিউব থেকে বলো, বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে বলো, এই ধরনের কনসেপ্ট বা তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে যারা 60-এর মধ্যে 58, 59, 60 পাবে তারাই শুধুমাত্র চাকরি পাবে, বা 40-র মধ্যে 37, 38, 39 পাবে বা 40 পাবে তারাই শুধুমাত্র চাকরি পাবে। তো এই জায়গা থেকে তোমাকে আজকে বেরিয়ে আসতে হবে, এবং সেটা লজিক্যাল উপায়ে, যে তোমার সত্যিকারে তোমার পোস্ট বা যোগ্যতা কতটা, সেটা যাচাই করব আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করছি সমস্ত কিছু তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। তো হ্যালো এভরিওয়ান, আবারও সবাইকে ওয়েলকাম। তো চলো আমাদের যে সেশন সেটা শুরু করি, এবং আমরা এক এক করে জানবো অ্যাকচুয়াল কাট অফ কি, এবং সত্যি সত্যি কি আমাদের 100% সাফল্য, মানে পার্সেন্টেজ না হলে আমরা কি চাকরিটা পাবো না। চলো, তো প্রথমেই আসি গুজবের কথা, যেখানে তোমরা ইতিমধ্যে অনেকেই শুনে ফেলেছো বিভিন্ন জায়গা থেকে, যেটা আমি এতক্ষণে বললাম। 40 আউট অফ 40 বা 60 আউট অফ 60 পেলেই, বা 90%-এর ওপরে নাম্বার পেলেও, ঠিক আছে, তুমি ইন্টারভিউয়ে চান্স পাবে না, বা ইন্টারভিউয়ে চান্স তুমি নিচ্ছ না। কারণ অনেক জায়গায় অনেক শুনেছো তুমি যে একেবারে 100% বা 97, 98, 99% না পেলে তুমি ইন্টারভিউ নিয়ে কোনো লাভ নেই, তাই না? তো এইসব জায়গাগুলো থেকে তোমাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, ঠিক আছে? তো সবচেয়ে যে ভালো খবর সেটা আগে দিয়ে দিই। রিয়েলিটি যেটা বলছে যে পুজোর আগেই এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরিভাবে সম্পন্ন হবে, ঠিক আছে, বা হতে পারে। তাই এই নেতিবাচক বা এই যে নেগেটিভ কথাগুলো তুমি যদি কান না দিয়ে নিজের প্রস্তুতিকে কান দিয়ে যদি বন্ধ করে রাখো বা দমিয়ে রাখো, তাহলে সেটা সবচেয়ে বোকামি ছাড়া আমার মনে হয় যে আর কিছু হবে না। ঠিক আছে কিনা কি বললাম? তো একটু যদি আমরা একটু কাটাছেড়া করে দেখা যাক যে সত্যিই আমাদের যে ফ্রেশার্স তারা আদৌ সুযোগ পাবে নাকি পাবে না, ও তাদের জন্য কি আদৌ পোস্ট আছে, নাকি এক্সপিরিয়েন্সরাই সব পোস্টগুলো নিয়ে চলে যাবে। ঠিক আছে কিনা কি বললাম? কারণ এই জায়গাটা তোমাদের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। কি বলছি বোঝা যাচ্ছে? তো যদি সেই দিকে খেয়াল রাখি আমরা, ইন্টারভিউয়ের জন্য 10 মার্কস, ঠিক আছে, এবং এক্সপিরিয়েন্সের জন্য 5 মার্কস। ওকে, ক্লিয়ার হলো। এই জায়গাটায় দাঁড়িয়ে একটু আমরা ভালো করে খেয়াল করব, এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার তোমাদের মাথায় সব ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যারা এক্সপিরিয়েন্স তারাই সব চাকরি নিয়ে চলে যাবে, সেটা কতটা সত্যি সেটা যাচাই করব। কি বললাম বোঝা গেল? তো যদি একটু 2016 সালের ভ্যাকান্সির দিকে আমরা একটু নজর রাখি, সেখানে আমরা একটুখানি দেখতে পাবো গ্রুপ সি এর জন্য 2107টা শূন্য পদ, এবং গ্রুপ ডি এর জন্য ছিল 3216টা শূন্য পদ। এবং এই যে টোটাল 3 আর 2 5, আর এদিকে তোমার 3, মানে 5316 জন, 16 আর 7 23, 5323 জন। এই যে প্রার্থীরা 5323 জন, এই প্রার্থীদের মধ্যে যারা দাগি প্রার্থী, অর্থাৎ যাদের নাম বাদ পড়ে, যারা পরীক্ষায় বসতে পারেনি, অনেকে মানে পারেইনি, ঠিক আছে, তো সেই প্রার্থীদের সংখ্যা যদি তুমি দেখো, গ্রুপ সি থেকে বাদ পড়েছে 1163 জন, যেখানে কিনা পরীক্ষা মানে সিট সংখ্যা ছিল 2107টি। এবং যদি দেখো গ্রুপ ডি থেকে 2349 জন বাদ পড়ে, যেখানে সিট সংখ্যা ছিল 3216টি। তাহলে টোটাল যদি তুমি একটু ভালো করে খেয়াল করো, 2107 থেকে 1163 বিয়োগ দাও, তাহলে পরিষ্কারভাবে তুমি বুঝতে পারছো এই দুটো পোস্টের থেকে 944টা পোস্ট পড়ে থাকছে, মানে এরা এক্সপিরিয়েন্স ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং গ্রুপ ডি এর যদি দেখো 867 জন পড়ছে, তাহলে টোটাল সব মিলিয়ে 1800 জন, বা 1800 যে কিন্তু অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্স প্রার্থীরা এই এক্সপিরিয়েন্সের নম্বরটা পাচ্ছে বা পাবে। এইবারে এবারে আমি ধরি আমাদের যে ফ্রেশার্সদের জন্য সুযোগ কতটা। যদি একটু ভালো করে তোমরা খেয়াল করে থাকো, তাহলে দেখে থাকবে বা জেনে থাকবে যে প্রায় প্রায় আমাদের এবারের যে শূন্য পদ সেটা 8000 প্লাস,
সেটা 8,000 প্লাস বা 8,300 প্লাস। তো এই যে 8,300 বা 8,000 প্লাস যাই বলো, এই শূন্য পদের থেকে আমার এই এতজন এক্সপিরিয়েন্সের নাম্বার শুধুমাত্র পাবে, আমি ধরলাম এই 1800 জনই পরীক্ষা দিতে বসেছে, আদৌ বসা সম্ভব না বা বসবে না, তবুও তর্কের খাতিরে ধরে নিলাম 1800 জনই পরীক্ষা দিয়েছে অভিজ্ঞ প্রার্থী, তাহলেও তোমার সুযোগ আছে কিনা দেখো। এই 8,300 জনের মধ্যে যদি 1800 জনই পরীক্ষা দিতে বসে, তারপরেও তোমার 6,200 থেকে 6,500 সিট কিন্তু ফাঁকা থাকছে। আমি তর্কের খাতিরে ধরে নিয়েছি সমস্ত পরীক্ষার্থীরাই, মানে এক্সপিরিয়েন্স পরীক্ষার্থীরাই পরীক্ষা দিতে সবাই বসেছে। সেক্ষেত্রেও দেখতে গেলে কিন্তু 6,200টা খুব কমে, তুমি যদি বা একটু কম বেশি মোটামুটি হতেই পারে, তো তোমরা ক্যালকুলেশন করে দেখে নেবে। তো খুব কম হলেও 6,000 প্লাস কিন্তু শূন্য পদ বা 6,500-এর কাছে। তাহলে এই 6,500-এর কাছে তো ফ্রেশাররা নিয়োগ হবে, আর এইগুলো তো নতুনদের সুযোগের জায়গা, আর এই সিটগুলোই তো নতুনদের জন্য। তাহলে এই যারা যারা বলছে যে এত এত ইত্যাদি ব্যাপার, আমার মনে হয় না কোনো লজিক সহকার তারা এইসব কথাগুলো বলছে। তোমাদের মনে হতে পারে এবার স্যার এক মিনিট আপনি একটু ভাবুন, এসএলএসটিতে কিন্তু স্যার 60 অনেকেই পেয়েছে এবং পেয়ে চাকরিও পায়নি, তাহলে আপনি কি করে বলছেন? এসএলএসটির কথা আর গ্রুপ সি গ্রুপ ডির কথা সম্পূর্ণরূপে আলাদা। কেন আলাদা? কারণ সেখানে একটা নির্দিষ্ট সাবজেক্ট বা বিষয়ের উপরেই কিন্তু দক্ষতা দেখানো হয় বা পরীক্ষা নেওয়া হয়ে থাকে, এবং সেখানে শুধুমাত্র কোয়ালিফাইড না, হাই কোয়ালিফাইড বা হাই প্রোফাইল আমাদের যে ক্যান্ডিডেট তারা পরীক্ষা দেয়, যারা অনেকে এমএ, বিএড এবং পিএইচডি কমপ্লিট করে আছে পার্টিকুলার ভাবে এক একটা সাবজেক্টের উপরে। সেটা হতে পারে জিওগ্রাফি, হতে পারে ইংলিশ, হতে পারে বেঙ্গলি, হতে পারে সংস্কৃত। বুঝতে পারছি? তাই সেখানে যদি 60-60 পায় কেউ, আর না পাওয়াটাও কোনো ব্যাপার নয়। কি বললাম বোঝা গেল? পসিবল, সেটা খুব সম্ভব, হাইলি পসিবল। ওকে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডিতে এসে সেটা পসিবল নয় স্যার। কেন? কারণ এখানে একের অধিক সাবজেক্ট, ঠিক আছে? যেমন তোমরা পরীক্ষা দিয়েছো, যেখানে কম্পিউটার ছিল, ইতিহাস, পলিটি, ভূগোল, ম্যাথ, জিআই, ইংলিশ, সব থেকে কিন্তু পরীক্ষার প্রশ্ন ছিল গ্রুপ সিতে। এটা হচ্ছে মাল্টি সাবজেক্টের একটা কিন্তু ব্যাপার। তাই সেই জায়গায় এই পার্টিকুলার ভাবে একজন প্রার্থী একটা সাবজেক্টে দক্ষ হতে পারে, কিন্তু সমস্ত সাবজেক্টে সে দক্ষ এটা হতে পারে না একসাথে। তাই এই কথাটা যে 60-60 পেয়ে মানে পাবে বা পেলেই তারপরে কাট অফ ক্লিয়ার হবে তাছাড়া হবে না, এইসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো। ঠিক আছে কিনা কি বললাম? কাট অফ কত যাবে সেগুলো আমি পরে বলবো, ঠিক আছে? এরপরেও তোমাদের মনে আরো ভয় কোথায় তৈরি হচ্ছে, অনেকে যারা বেশি বেশি নম্বর প্রাপ্ত যে প্রার্থীরা বা পাচ্ছে যারা দেখেছে, যেমন 57, 59 বা 58 ইত্যাদি ইত্যাদি, তারা ইউটিউবে গিয়ে বিভিন্ন কমেন্ট বক্সে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আসছে। আর এটা দেখেই অনেকে আবার ভয় পেয়ে যাচ্ছে এবং লজ্জায় পড়ে যাচ্ছে তার স্কোর 44, 45, 47, 49 হচ্ছে, এগুলো প্রকাশ করতেও লজ্জা পেয়ে সে আর প্রকাশ করছে না বা কমেন্ট সেকশনে বলছে না। কি বললাম বোঝা গেল? তো এরকম বহু বহু আছে এক্সাম্পল। অনেকেই বলছিল এই যে রিসেন্ট পুলিশের যে পরীক্ষাটা হলো, সেখানে হাই কাট অফ যাবে, 70-75 উপরে যাবে। কাট অফ কি অত গিয়েছিল? 52% কাট অফ গিয়েছিল। তো সবসময় এটাই বলে থাকি যে ওই যে মন্দ কোথায় কান দিও না, ছন্দে শুধু তাল রাখো, ঠিক আছে? তো আজকে যেটা বলছি, তোমার যদি কাট অফ এর মধ্যে বা আশেপাশে থাকে, আমি বলছি তুমি অনায়াসে পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন নাও। ওকে, আমি শুধুমাত্র ইউআর ক্যাটাগরিটা বলছি। তুমি যদি ইউআর ক্যাটাগরি হও গ্রুপ সি পোস্টের জন্য, তোমার যদি 54 থেকে 56 এর মধ্যে, 54 থেকে 56 এর মধ্যে তোমার নাম্বার বা মার্কস তুমি দেখতে পাচ্ছ হচ্ছে, এটা আমি কিন্তু এক্স্যাক্ট বলছি না, এখানে -2 +2 এই ব্যাপারটা তোমরা কিন্তু করে নেবে। এই যে মার্জিন -2 +2 কিন্তু তোমরা এখানে করে নেবে, অর্থাৎ 54 তাহলে +2 56 পর্যন্ত, আর 54 থেকে -2 মানে 52 পর্যন্ত, তাহলে 52 থেকে 56 পর্যন্ত তুমি মোটামুটি তোমার যদি হয়, তাহলে তুমি কিন্তু পরবর্তী স্টেপের জন্য প্রিপারেশন নাও, টুকু আমি বলবো। যদি গ্রুপ ডি এর পরীক্ষা দিয়ে থাকো, ইউআর ক্যাটাগরি বা ক্যান্ডিডেট হও, তোমার যদি 34 থেকে 36 হয়, 34 থেকে 36 হয়, আবারও
-2 অর্থাৎ 32, আর 34 এর সাথে +2 মানে 36, অর্থাৎ 32 থেকে 36 এর মধ্যে তোমার যদি হয় তাহলে তুমি পরবর্তী স্টেপের জন্য তুমি প্রিপারেশন নিতে পারো। ইউআর এর জন্য বললাম। এবার এসসি এসটিদের জন্য যেমন এরপরে কম হয় তোমরা -2 করে করে কমিয়ে নেবে, যা বললাম তার থেকে। ওকে, এরকম রিজার্ভ ক্যাটাগরিরও সেম, ঠিক আছে। আর এই রিজার্ভ ক্যাটাগরি মানে সঠিক প্রেডিকশন করা পসিবলই না, কারণ কখন কিভাবে ওদেরকে কাট অফ কমানো হয় সেটা অ্যাকচুয়ালি বোর্ড মেম্বাররাই সঠিকভাবে নির্ধারণ করেন। তো এটা সঠিক বলা সম্ভব নয় আমার পক্ষে, আমি বলতে পারবো না, ভাই সরাসরি বলে দিলাম। ফিমেল ক্যান্ডিডেট যদি হয় তাহলে এখানেও আবারও -2 করে নেবে, যা যা কাট অফ আছে তার রেসপেক্টে। ওকে, তো এইভাবে কিন্তু কাট অফ হবে, বা এর মধ্যে যাদের কাট অফ হচ্ছে কমেন্ট সেকশনে জানাও, আমি দেখে তোমাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো যে তুমি পরবর্তী ধাপের জন্য প্রিপারেশন নিতে পারো কিনা, সেফ বা সিকিউর কিনা, সেগুলো কিন্তু আমি কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করলে আমি জানাবো। তুমি কত পাচ্ছ কমেন্ট সেকশনে জানাতে ভুলো না, এবং কোন জেলা থেকে বা মানে কোন রিজিয়ন থেকে তোমরা, ঠিক আছে, কোন রিজিয়ন থেকে অ্যাপ্লাই করেছিলে সেই রিজিয়নটা লিখবে, ক্যাটাগরি লিখবে, কত স্কোর হচ্ছে গ্রুপ সিতে বা গ্রুপ ডিতে, লিখে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। ওকে, তো তোমাদের আশা করছি বাস্তব চিত্রটাকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। আর যারা যারা ভাবছো 20 ওয়াট পার মিনিট কোনো ব্যাপারই না, 90 থেকে 90% অ্যাকুরেসি রেখে কিন্তু তুলতে হবে। আর তুমি যদি মনে করো যে হাতে সময় আছে ওসব কোনো ব্যাপার নেবো, আমি ঠিক দৃষ্টিতে মেরে দেবো, আমি বলছি তুমি কিন্তু এই জায়গা থেকে তাহলে ছিটকে যাবে। পাশ করে হয়তো গেলে টাইপিং টেস্টে কিন্তু ছিটকে যেতে পারো, নাম্বার কম আসতে পারে। তখন কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখবে, এই যে ইন্টারভিউ আর টাইপিং, ইন্টারভিউ আর টাইপিং এই দুটো জায়গা কিন্তু কেন বলতো, কেন বলতো আমি বারবার বলছি, কারণ তুমি ধরো লেখা পরীক্ষায় পাশ করে গেলে দেখবে খুব জোর হলে মার্জিন থাকবে কাট অফের কাছাকাছি, তুমি কাট অফ ক্লিয়ার করেছো, 1-2 নাম্বারে কিন্তু হেরফের এরকম থাকে। আর সেই দুটো ম্যানেজ করার জায়গা হচ্ছে এই যে আমাদের টাইপিং আর ইন্টারভিউ, এই দুটো জায়গায়। তাই তুমি কেন ছাড়বে এই দুটো জায়গায়? যতটা ভালো তুমি দিতে পারবে, যতটা ভালো দিতে পারবে, যদি সেখান থেকে যে রিটেন পরীক্ষায় নম্বরের পার্থক্য 1-2 নম্বরের হয়, যা ইন্টারভিউতে ভালো পারফরমেন্স করে মেটানো সম্ভব, তাই তুমি যদি এখন থেকে প্রস্তুতি না শুরু করো তাহলে সেটা কি করে সম্ভব, তাই না? তাই এই যে 1-2 নম্বরের যে গ্যাপ বা আরো যে ভালো স্কোর করে নেওয়া, নিজেকে তৈরি করে নেওয়া, সেটা যদি নিজেকে তৈরি করে না নিতে পারে তাহলে কি করে সম্ভব? তাই বলবো এইসব ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসো। আর তোমরা তোমাদের কে কত নাম্বার পাচ্ছ সেটা রিজিয়ন, কোন রিজিয়ন সেই রিজিয়ন লিখবে, লিখে তারপরে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, মানে তোমাদের যে ক্যাটাগরি এসসি হলে এসসি, গ্রুপ সিতে এত, গ্রুপ ডিতে এত, এরকমভাবে কমেন্টস করে জানাও। প্রত্যেকের কমেন্টস দেখে আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আজ ভিডিওর মাধ্যমে এটুকুই ছিল। আশা করছি কাট অফ সম্বন্ধে তোমাদের যে ধারণা বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ভ্রান্ত ধারণা থেকে দূর করতে পেরেছি। যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো, লাইক করে দিও ভিডিওটাতে একটা যদি ভালো লেগে থাকে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল সিলেক্ট করো, যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাস বা ভিডিওর মাধ্যমে। টিল দেন বাই বাই, সবাই ভালো থেকো, টাটা, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ সো মাচ, উইশ ইউ অল দ্য বেস্ট।